পরিবেশগত সমস্যা বিভিন্নভাবে আমাদের জীবনের উপরে প্রভাব রাখছে। বাস্তু সংস্থানের অভাব, জীবন ধারণের সমস্যা থেকে শুরু করে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করবার জন্য দরকার টেকসই সমাধান। নমস্কার, ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দেবী সাহা। কিভাবে বিভিন্ন সম্প্রদায় লড়ছে জলবায়ু পরিবর্তনের সঙ্গে এবং কিভাবে ব্যক্তিগত উদ্যোগ থেকে শুরু করে বিভিন্ন তৃণমূল স্তরের আন্দোলন বিশ্বব্যাপী এই বড় সমস্যার সমাধানের উপরে প্রভাব ফেলছে, তাই দেখব আজকের পর্বে। থাকছে বার্লিনে বৃক্ষরোপণ কর্মসূচি, যা জার্মানির সবুজ রাজধানীকে করে তুলছে আরোই সবুজ, এবং কাশ্মীরের বনকে সুরক্ষিত রাখছে ঘরে মাশরুম চাষ। চলুন শুরু করা যাক মুম্বাই থেকে। 2,10,00,000 বাসিন্দার এই ক্রমবর্ধমান শহরে রয়েছে নানান চ্যালেঞ্জ, যানজট, বন্যা, জায়গার অভাব এবং তারই সঙ্গে কমে আসছে প্রকৃতির পরিসর। কিন্তু ভাবুন তো, এই শহরেই যদি নির্মল বায়ু, স্বচ্ছ জলাধার আর মাঝখানে সবুজ থাকে। এই ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে মানুষের সঙ্গে প্রকৃতি এবং তার চারপাশের সমস্ত কিছুর সম্পর্ককে নতুন করে ভেবে দেখতে হবে। চলুন দেখে নিই মুম্বাইয়ের বাসিন্দারা 2050 সালে তাঁদের শহরটিকে কিভাবে দেখতে চান। 2050 में हमारा सिलेंडर नए गाछ থেকে पेड़ों से चाहिए, ऑक्सीजन सिलेंडर से नहीं चाहिए। By 2050 2050 সালের মধ্যে আমি দেখতে চাই সবুজ গাছ এবং পরিষ্কার একটি নদী and a clean river. I'm Shubh Mehta. I'm 23 years old and I've been born and brought up in Mumbai. My name is আমি Prachita প্রচিতা Kishore Kohli. আমি এখানে নিজের জীবন কাটিয়েছি। আমার বয়স 28। When I think about 2050 এর কথা ভাবলে আমার ভয় করে। I want to live in a world আমি একটি পরিচ্ছন্ন স্বাস্থ্যকর পৃথিবীতে বাঁচতে চাই। The early 2020s 2020 were শুরুটা affecting ভয়ানক time, ছিল। and কঠিন I'm সিদ্ধান্তগুলো just নিতে thrilled পারায় that we আমি took the রোমাঞ্চিত। harder decisions. নদী ও অন্যান্য জলাভূমি পরিষ্কার করা সম্ভব তেমনটা কেউ ভাবেনি। হ্যাঁ, আমি 2050 থেকে আপনার সঙ্গে কথা বলছি। I go to get fish in the early morning. ভোর at the 5টায় আমি dockyard. ডকইয়ার্ড থেকে By মাছ আনতে 5 যাই। o'clock I go. Regularly me prawns, pomfrets, surmai, rawas आणि lobsters. আমি या চিংড়ি, सगळं मावळं পমফ্রেট, इथे সুরমাই, आमच्या রাওয়াস बाजारात. ও বড় চিংড়ির মতো সামুদ্রিক মাছ বাজার आता থেকে নিয়মিত 5 वर्ष কিনি। पहिला बघितलं आपण तर आपल्याकडे बहु मावरा येवाचं, पण आता ते मावरं 5 कमी বছর झाले আগে অনেক বেশি মাছ बायका পাওয়া গেলেও এখন অল্প কিছু कमी মাছ नाही পাওয়া झाल्या। যায়। त्या लोकांचं होप आहे की आपण মাছ कवा ধরার तरी কাজে वापस नियोजित फिश নারীদের সংখ্যা वाढेल কমেনি, आपलं, कवा তাদের तरी আশা কোনো चालू একদিন होईल মাছেরা ফিরে बरोबर আসবে। तर त्यासाठी बायका कमी नाही होत। This is এটি Dharani ধারাবি Kolivara. বস্তি। So the whole city's সারা garbage শহরের actually আবর্জনা flows নদীতে down the প্রবাহিত river হয়ে এখানে জমা and it হয়। gets stuck over here. Because of এই that, কারণে even আমরা we don't যথাযথভাবে get মাছ ধরতে to পারি না, fish properly বেশি now. মাছও পাই না। And we don't get much fishes. These are called augurs. এগুলোকে আগার Like বলা basically হয়। the only গ্রামের fishermen, ছেলেরাই the শুধু এর villagers, মালিক। they only তারা own নিজেরা this. এখানে মাছ ধরেন। And they do their আমার own আশা fishing over here. 2050 সালে অবস্থার I hope অনেক 2050 is উন্নতি much হবে, better, অনেক much পরিষ্কার cleaner. হবে এবং And সবাই everybody প্রকৃতিকে শ্রদ্ধা just করবে। respects the nature. 30 years ago, 30 বছর আগে আমরা ভাবিনি এমনটা হবে। প্রথমেই সবথেকে গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা বলতে হবে, যা তখন অসম্ভব মনে হয়েছিল। কোলিওয়াড়ার মতো জেলে গ্রাম স্বীকৃতি পেয়েছে, আধুনিক মুম্বাইয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। part and parcel of the modern image of Mumbai. Second realization is that দ্বিতীয় we respect পরিবর্তন the হলো flow of সব water ক্ষেত্রে জলের at every প্রবাহের level. প্রতি আমরা শ্রদ্ধাশীল। Then our way আমাদের of নাগরিক urban planning পরিকল্পনার changed. পরিবর্তন এসেছে। The moment we began to মিঠি see নদীকে the আমরা Mithi বৃহত্তর River জলপ্রবাহের as অংশ part এবং of a বর্ষার larger প্রাকৃতিক system of জলচক্রের water সঙ্গে flows যুক্ত হিসেবে and দেখতে শুরু connected to the করলাম। natural এতেই cycles সব of the ভাবনা monsoon, বদলে গেল। the imaginary changed. আমরা পৃথক নিকাশি ব্যবস্থার গুরুত্ব বুঝতে শুরু করলাম, উন্নত ব্যবস্থা তৈরি করতে শুরু করলাম। একদিকে বর্জ্য স্থানীয়ভাবে প্রক্রিয়াকরণ শুরু হলো, অন্যদিকে নতুন পাইপ এবং নতুন নেটওয়ার্ক গড়ে তোলায় গুরুত্ব দেওয়া হলো। ঘনবসতিপূর্ণ এলাকাতেও আমরা জল সরবরাহের নতুন সংযুক্ত ব্যবস্থা বানানো শুরু করলাম।
So most of Bombay's sewage মুম্বাইয়ের বেশিরভাগ actually got বর্জ্যই সাগরে pumped out ফেলা into হয় the sea. মুম্বাইয়ের বর্জ্য And ও so বায়ু Bombay in the দূষণ রোধ early করার জন্য 2020s 2020 really needed বিনিয়োগের investments in প্রয়োজন ছিল waste and investments to বর্জ্য address air pollution প্রক্রিয়াকরণ as well. কেন্দ্রে মুম্বাই So বড় Bombay বিনিয়োগ made করে large যাতে investments in শহরের sewage সমস্ত treatment বর্জ্য plants so that প্রক্রিয়াজাত all of হয় Bombay's sewage actually got শিল্পগুলিতে treated. আগে পরিষ্কার In জল fact, a সরবরাহ lot of করা the হলেও sewage water was এখন তার given to প্রক্রিয়াজাত industries বর্জ্য জল that ব্যবহার otherwise করা হয়। used fresh water. And today we can see মিঠি in the নদীতে Mithi এখন River, নানা রকম মাছ we পাওয়া have যায় all kinds যারা of মাছ fish ভালোবাসেন which people তারা এইসব মাছ enjoy পছন্দ as করেন delicacies. এটি It's ম্যানগ্রোভের also regenerative বাস্তুতন্ত্রকেও পুনরায় ecological ফিরিয়ে systems এনেছে of the mangroves. My morning jog আমি is মালবা হিল along বরাবর Malabar Hill ভ্রমণ করি and I এবং গিরগাঁও touch ঘুরে Gurgaon বাড়ি and ফিরি। back home. কিছু জায়গা Of আছে course, যা there are পরিষ্কার some ও places that are ভালোভাবে pretty clean and well রক্ষণাবেক্ষণ করা, maintained. কিন্তু কিছু And there are জায়গায় some এখনো places that অনেক কাজ really করা need a lot প্রয়োজন। of work. Beach cleanups is something that we started in July 2019 সালে জুলাই 2019. থেকে We আমরা clean in the সৈকত morning পরিষ্কার and in শুরু the করি। evening it will be dirty সকালে again. পরিষ্কার করলেও সন্ধ্যাবেলাতে But I আবার think নোংরা it হয়ে is a যেত। very good way to mobilize people কিন্তু when the আমার people মনে হয়েছে actually এটি come মানুষকে down to the উদ্বুদ্ধ করার beach, একটি ভালো wear the উপায়। gloves, clear সৈকতে up এসে the গ্লাভস waste, they পরে realize আবর্জনা সাফ what করতে the এসে gravity of the মানুষ situation পরিস্থিতির is. গভীরতা টের পান। In Mumbai 2050, I want a 2050 space সালে where মুম্বাইতে আমি এমন people জায়গা চাই যেখানে are মানুষজন প্রকৃতি উপভোগ enjoying করবে, nature সবুজ অঞ্চল গড়ে তোলা just হবে by যাতে basking in its বাতাস glory, মানুষের স্বাস্থ্যের জন্য and ক্ষতিকর না হয়। green spaces come up in a way that the air quality does not affect people and their health. 2050 সালের কথা When I think ভাবলে about অনেক সময় 2050, as অসহায় an লাগে, individual, I হতাশ feel লাগে। helpless at times, and it makes me feel frustrated as well. The idea is really about cleaning সৈকত beaches not পরিষ্কার only for রাখা শুধু human মানুষের recreation, মনোরঞ্জনের জন্য but নয়, it is cleaning একটি beaches স্বাস্থ্যকর because বাস্তুতন্ত্রের we জন্য create a প্রয়োজন। healthy ecosystem. সচরাচর দেখা যায় না Unusual কাঁকড়া ও crabs স্কুইডের and, এমন নানা প্রজাতি squid, এখন বেড়ে উঠছে and এখানে। now they are thriving, as you can see. It's also অবশ্যই a মানুষ place পরিষ্কার where people বাতাস ও definitely মনোরঞ্জনের come জন্যও for এখানে clean আসেন। air and for recreation. Bombay made large মুম্বাই investments in public গণপরিবহনের transport, ক্ষেত্রে বড় বিনিয়োগ and that করেছে really ফলে cleaned up বাতাস the air. পরিষ্কার হয়েছে Bus বাসের lanes জন্য were put in আলাদা লেন place করা and হয়েছে যে কারণে enforced, which বাস meant দ্রুত buses যেতে moved পারছে faster. যেহেতু And the বাস minute দ্রুত buses যেতে move পারছে faster ও and come on a নির্দিষ্ট regular সীমান্ত চলছে schedule, তাই more আগের people চেয়ে are বেশি willing to take মানুষ buses. বাসে চড়তে The other আগ্রহী big হচ্ছেন investment that Bombay মুম্বাই made was পথচারীদের জন্য investing in পরিকাঠামো বানাচ্ছে pedestrian এবং পার্কের জন্য infrastructure জায়গা and করে also দিচ্ছে leave room for parks. Bombay cleaned up its landfills, মুম্বাই so the area ভাগাড়গুলো around পরিষ্কার Bombay's করছে landfills ভাগাড়ের was আশেপাশের অঞ্চলের notorious মানুষের because গড় আয়ু average ছিল life 39 বছর expectancy যে was কারণে 39 এসব years অঞ্চলে in কুখ্যাতি a ছিল part of the city শহরের that was মধ্যে right এমন next to the পরিস্থিতি landfill, নিশ্চয়ই which is আতঙ্কের frightening if you think about it. It's important to engage with নীতি নিয়ে policy. আলোচনা It's দরকার important to engage স্বল্পকালীন with the সমাধানের কথা questions না around ভেবে us দীর্ঘমেয়াদী and to সমাধান think খুঁজতে beyond হবে short-term fixes. আমি মনে করি I also think আশাবাদী হওয়া optimism এবং সবার যুক্ত হওয়া and গুরুত্বপূর্ণ participation play a big role. Have faith in the ability মানুষ ও of human প্রকৃতি beings একসঙ্গে কাজ and করতে পারে natural এমন systems বিশ্বাস to work রাখতে হবে। together. If we start looking at nature and if we start প্রকৃতি looking at এবং বাস্তুতন্ত্রের দিকে তাকালে আমরা ecosystems দেখব as things which সেটি আমাদের can জাগতিক contribute সমৃদ্ধিতেও সাহায্য করতে পারে। to even material well-being, just look for a better quality of life. Demand জীবনযাত্রার clean মান air, উন্নত করার দিকে demand তাকাতে clean হবে। water, পরিষ্কার demand বাতাস ও an পরিষ্কার জলের imagination দাবি জানান। for the city দাবি which জানান can এমন accommodate শহরের the যেখানে গাছ forest, থাকবে, which can ফসল ফলবে, accommodate মাছ ধরা যাবে, the production of এসবই food, নাগরিক জীবনের অংশ and হবে। fishing as part of modern lifestyles. A Sunday morning in 2050 2050 is সালের when I'm রোববারের এক সকালে আমি আমার সন্তানদের গেটওয়ে taking অফ my kids out for a ইন্ডিয়ায় stroll বেড়াতে at নিয়ে Gateway of যাচ্ছি। India. আমরা হাঁটাচলা walking করছি, around, সমুদ্র just দেখছি, observing the মুক্ত sea বাতাস and just নিচ্ছি observing ও the- সবকিছু উপভোগ করছি। absorbing the vibes and the fresh air. I see a clean, আমি পরিষ্কার ঘন bright, সবুজ এলাকা দেখছি, green জলে space. শুশুক ও Near কচ্ছপদের in the water, সাঁতার I কাটতে see দেখছি। dolphins and turtles swimming. And I have a lot of আমি fish. অনেক Okay, মাছ I have ধরছি surmai, I আমার have কাছে ravas, I সুরমাই, have big রাওয়াস, bangras, অনেক I বড় have big বাংলা, huge বিশাল prawns, tiger চিংড়ি, prawns বাগদা and ও পমফ্রেট pomfrets সবই and all আছে over my সব plate. আমার প্লেটে আছে And I'm আমি selling সেগুলো them. বিক্রি So I করছি just want আমি চাই people সবাই to eat টাটকা good, ও ভালো মাছ খাবে good fresh এটুকুই fish. That's it. I'll obviously feel so good. আমার অবশ্যই খুব ভালো লাগবে I'll feel healthy. আমি নিজেকে সুস্থ And even থাকবো for future আগামী generations, প্রজন্মের you দিকেও can নজর look দেব wider. আপনার পরবর্তী প্রজন্ম ভালোভাবে You can see that আনন্দের yes, সাথে your ও generations are সুস্থভাবে gonna জীবন live কাটাবে। nicely, happily, healthy.
দিল্লিতে যতটুকু সবুজ অবশিষ্ট আছে তার প্রায় সবই গত গ্রীষ্মের তীব্র তাপে ধূসর হয়ে গিয়েছিল। এই একই পরিস্থিতি অন্যান্য শহরেও। বাড়তি তাপমাত্রার ধকল নিতে প্রস্তুত নয় শহরের সবুজ পরিসর, এবং তারই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধি এই পরিস্থিতিকে আরোই কঠিন করে তুলছে। ইউরোপের অন্যতম সবুজ শহর হিসেবে পরিচিত বার্লিন, সেখানেও বাড়তি তাপমাত্রা সমস্যার একটি কারণ। বার্লিনবাসী কি পারবে তাদের সবুজ ভবিষ্যৎকে টিকিয়ে রাখতে? আমাদের মনে হয়েছিল আরেকটি গাছ লাগিয়ে বাগানকে আরো সবুজ করা যায় এবং নাগরিক জলবায়ু উদ্ভিদের বিষয়টি আমাদের ভালো লেগেছে। এখানে সেটি নতুন বাসস্থান পাবে। আমরা তাই আবেদন করি বাগানে এমন গাছ থাকাটা আমাদের জন্য আনন্দের। গাছ লাগানোর জায়গা আছে এবং যত্ন নিতে প্রতিশ্রুতিবদ্ধ যে কেউ আবেদন জানাতে পারেন। ব্যক্তি, বিদ্যালয়, খেলাধুলার ক্লাব ও আবাসন সংস্থা সবার জন্যই তা উন্মুক্ত। কর্মসূচিটি উদ্ভিদ প্রকৌশলী বিয়াটার রিসমানের ভাবনা থেকে এসেছে। তিনি পরিবেশ নিয়ে সক্রিয়, কারণ গত 150 বছরে বার্লিনের তাপমাত্রা 1 ডিগ্রি বেড়েছে। Das ist grundsätzlich wichtig, dass neue Bäume gepflanzt werden, weil Bäume mit ihrer Biomasse ja auch die Lebensqualität gerade in den Städten besonders gut verbessern. Sie spenden Schatten, sie kühlen, sie sind Lebensräume für Insekten, für Vögel. Und von daher ist es ganz, ganz wichtig, dass wir diese Lebensräume und diese Städten auch gerade im Innenstadtbereich haben, dass sich die Städte nicht aufheizen. বার্লিন পৃথিবীর রাজধানীগুলোর মধ্যে অন্যতম সবুজ। সারা বিশ্বের শহরে 1000 কোটি গাছ আছে। নগর এলাকায় সামান্য জমি রয়েছে, তার তুলনায় এই সংখ্যা উল্লেখযোগ্য। খরা, সড়ক অথবা আবাসন নির্মাণ এমন নানা কারণে প্রায়ই গাছ বিলীন হয়ে যায়। আমরা যাচ্ছি বার্লিনের উত্তর প্রান্তে, যেখানে একটি বৃক্ষরোপণ সংস্থার স্বেচ্ছাসেবকরা নিয়মিত অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করছেন। পরিত্যক্ত এই জমিতে গত 10 বছর ধরে তারা গাছ রোপণ করে যাচ্ছেন। নিকে ক্রাচ জায়গাটি দেখভাল করেন। প্রায়ই তিনি এখানে আসেন, মাটির পরিস্থিতি পরীক্ষা করে দেখেন। 19 শতকের শেষ ভাগে এই অঞ্চলটি বার্লিনের উত্তরের জঞ্জাল ফেলার এলাকায় পরিণত হয়, যা প্রায় 100 বছর ধরে অব্যাহত থাকে। এখানে এখনো ক্যাডমিয়াম, সীসা, তামা ও জিঙ্ক দূষণের চিহ্ন রয়েছে। আপনি যদি এই পুরনো লিজ ক্ষেত্রগুলোর মধ্যে হাঁটেন, আপনি একেবারে ভূমি দেখতে পাবেন যেখানে ঘাসও জন্মায় না। অতিরিক্ত বর্জ্যের জন্য এমনটা হয়েছে। জল ধারণ ক্ষমতা এখানকার মাটির সবচেয়ে বড় সমস্যা। এখানে যে গাছ ও গুল্ম রোপণ করা হচ্ছে তাদের শক্তপোক্ত হতে হবে। গোট উইলো, ইউরোপিয়ান হোয়াইট এলম ও চেকার গাছ অল্প জলেও টিকে থাকে। এদের কয়েকটিকে আগেই পুষ্টি সমৃদ্ধ শৈবাল দ্রবণে ভেজানো হয়েছে, কিন্তু চারাগুলির সুস্থতা নিশ্চিত করতে তা যথেষ্ট নয়। আমরা গাছগুলোকে 3 বছর ধরে নজরে রাখি। গ্রীষ্মে ঘাস কখনো সাভানা অঞ্চলের মতো লম্বা হয়ে যায়, ফলে চারাগাছ ছায়ায় ঢেকে যায় এবং জলের জন্য তাকে লড়াই করতে হয়। আমরা ঘাস ছেড়ে ফেলি, বনকর্মীরা বিরাট ট্যাঙ্কে জল এনে আমাদের সাহায্য করে। আমরা তারপর কয়েকটি দলে ভাগ হয়ে জঙ্গলে যাই। জলের পাত্র নিয়ে এভাবে জঙ্গলে ঘুরে বেড়ানো হাস্যকর মনে হতে পারে, কিন্তু এর ফল পাওয়া যায়। বার্লিন সত্যিকারের এক সবুজ শহর। প্রতি বাসিন্দার জন্য এই শহরে গড়ে 80 বর্গমিটার বনাঞ্চল আছে। ভারতের রাজধানী দিল্লিতে যা মাত্র 12 বর্গমিটার। বার্লিনবাসীরা তাদের শহরকে সবুজ রাখতে চান, তাই বৃক্ষরোপণ সংস্থাগুলোর স্বেচ্ছাসেবকের অভাব হয় না। I was really into it because আমি এতে আগ্রহী হই কারণ ভারতেও আমরা এরকম করতাম। আমাদের একটা ছোট দল ছিল যারা প্রতি বছর স্বাধীনতা দিবসে বিনামূল্যে বৃক্ষরোপণ করত। সেই কারণেই আমি এর সঙ্গে নিজেকে যুক্ত করতে পারি। 1-1.5 বছর আগে আমি যখন বার্লিনে আসি, এরকম কিছুরই সন্ধান করছিলাম। এটা প্রকৃতি ও আমাদের দুইয়ের জন্যই খুব ভালো। আপনি যখনই তা করবেন নিজের মধ্যে পূর্ণতা অনুভব করবেন। সবচেয়ে পরিবেশ বান্ধব উপায়ে গাছের রক্ষণাবেক্ষণ তখনই সম্ভব যখন মানুষ গাছের সাথে সম্পর্ক অনুভব করে। শহরের পশ্চিমে ফুক্স পরিবারও আজ নাগরিক জলবায়ু প্রকল্প থেকে গাছের চারা পেয়েছেন। 60 বৃক্ষ ছায়া ও কীটপতঙ্গের খাবারের ভালো উৎস, কিন্তু গাছটি টিকিয়ে রাখতে তাদের বাড়তি পরিশ্রমও করতে হবে।
Gerade die ersten 3 Jahre weiß ich, es ist sehr aufwendig. Wir brauchen jeden Tag Wasser im Sommer. Ja, aber gut, wir müssen alles andere auch gießen. Also von daher ist das in Ordnung. বিনামূল্যে দেয়া হলেও এই গাছগুলি মোটেও সস্তা নয়। প্রতিটির দাম প্রায় 300 ইউরো। কাজেই স্থানীয় কর্তৃপক্ষ সেগুলোর হিসাব নিকাশ রাখতে সচেষ্ট। Bäume lohnen sich immer, weil wir sind in grüner Bezirk, wir wollen das bleiben und wir wollen das auch fördern. Von daher, der finanzielle Aufwand hält sich für uns auch in Grenzen und wir schaffen damit etwas Positives und das ist immer gut. উটে বনহফের বাগানে ফিল্ড ম্যাপল গাছটি ভালোভাবে বেড়ে উঠছে। প্রথম 3 বছরের কঠিন সময় এটি কাটিয়ে ফেলেছে। গাছটি এখন তাই বিপদমুক্ত এবং আগামী 200টি গ্রীষ্মকাল দেখার জন্য প্রস্তুত। এবারে চলুন যাওয়া যাক ভারতের মুকুট খ্যাত কাশ্মীরে। সৌন্দর্যের কারণে যার খ্যাতি ছড়িয়ে আছে গোটা বিশ্বে, কিন্তু সেখানেও বাসিন্দারা প্রতিনিয়ত নানান চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। কৃষির উৎপাদন কমে যাওয়া তারই মধ্যে একটি। বন্য মাশরুমও এই পরিস্থিতির শিকার। জলবায়ু পরিবর্তন কিভাবে সূক্ষ্ম ইকোসিস্টেমকেও প্রভাবিত করে তুলছে, এটি তারই এক উদাহরণ। স্থানীয় মানুষদের ক্ষমতায়ন এবং টেকসই কৃষির মাধ্যমে এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে সেখানে। এটি গুচ্চি মাশরুম, কাশ্মীরের জঙ্গলে জন্মানো সবথেকে মূল্যবান পণ্য। সংগ্রাহকেরা গর্বের সঙ্গে তাদের সংগ্রহ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছেন, কারণ এই মাশরুম দুর্লভ এবং অনেক দামি। মাত্র 500 গ্রামের দাম 18,000 টাকা। তাপমাত্রা কমে যাওয়ায় এখন এই মাশরুমের মরশুম নয়। অনেক বছরের প্রচেষ্টায় উদ্ভিদবিজ্ঞানী রৌফ হামজা কাশ্মীরের মাশরুমের 200টিরও বেশি প্রজাতি নথিবদ্ধ করেছেন। শীতের সময়ও তিনি জঙ্গলে গিয়ে মাশরুমের খোঁজ নেন। সাম্প্রতিক সময়ের চিত্র আশাপ্রদ নয়। Unfortunately, due to the deforestation, a lot of mushrooms, their population density is decreasing day by day, and we find that there are hardly any mushrooms now, as it used to be 20 years, 10 years back. এবার নভেম্বরে স্বাভাবিকের তুলনায় 65% কম বৃষ্টি হয়েছে। আমরা আছি জম্মু ও কাশ্মীর জুড়ে থাকা পীরপাঞ্জাল পর্বতশ্রেণী বরাবর বিস্তৃত ডাকসুম অরণ্যে। এই অঞ্চলে বহু বছর ধরে জলবায়ু পরিবর্তনের লক্ষণ স্পষ্ট দেখা যাচ্ছে। দীর্ঘমেয়াদী গরমের সঙ্গে দেখা যাচ্ছে অতিরিক্ত বৃষ্টি। জঙ্গলের মাটিতে মাশরুমের ঘনত্ব আগের মতো দেখা যাচ্ছে না। মাশরুমের শিকড়ের নেটওয়ার্ক কয়েক কিলোমিটার জুড়ে থাকতে পারে। ভূপৃষ্ঠের তলায় তারা পার্শ্ববর্তী গাছের শিকড়ের নরম অংশের সঙ্গে জড়িয়ে থাকে। This is a symbiotic relationship, meaning that this relationship is important for both. For example, pine trees perform photosynthesis and provide sugar to this mushroom, some symbiotic mushroom. And in turn, these mushrooms provide phosphorus, nitrogen, and also give a lot of water by absorbing through its mycelium. This is a symbiotic relationship, and this is most important for the survival of whole forest. If there are no mushrooms, there will be no forests. প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা মাশরুমের বিস্তৃতি কমায় কর্তৃপক্ষ এই অঞ্চলে মাশরুম চাষ করে অর্থনৈতিক সমৃদ্ধির আশা দেখছেন। পাহাড়ি এই এলাকায় নারীরা দিনের বেশিরভাগ সময়ই বাড়িতে থাকেন। তারা মাশরুম ফলিয়ে নিজেরা রোজগার করতে পারেন। 36 বছর বয়সী তাহিরা বাশির 5 বছর আগে আঞ্চলিক কৃষি বিভাগের সহায়তায় বাটন মাশরুমের চাষ শুরু করেন। আমি তাদের থেকে প্রশিক্ষণ পেয়ে 2019 সালে এই কাজ শুরু করি। চাষের জন্য আমরা ভর্তুকি পেয়েছিলাম। আমাদের সব মিলিয়ে মাত্র 2000 টাকা খরচ করতে হয়েছিল। 2000 টাকা দিয়ে যদি 30,000 টাকা আয় করা যায়, আমার মতে তা ভালো ব্যবসা। কাজটি পরিশ্রম সাধ্য, কিন্তু তাহিরা বাশিরকে তা অর্থনৈতিক স্বাধীনতা এনে দিয়েছে। গ্রামের অন্য চাষিদের সঙ্গে মিলে তিনি মাশরুম বিক্রি করেন। প্রাথমিক সমস্যা ও সংশয় কাটিয়ে তারা এখন ভালো আয় করছেন। নিয়ন্ত্রিত পরিস্থিতির কারণে এখন সারা বছর মাশরুম পাওয়া যায়, মরশুমের বাইরেও পাওয়া যায়। আগে কেবল জুন জুলাই মাসে পাওয়া যেত, এখন সারা বছর চাষ করা হয়। আঞ্চলিক কৃষি মন্ত্রক মাশরুম চাষের জন্য এরই মধ্যে একটি বিভাগ চালু করেছে।
সরতাজ আহমেদ এই খাতকে আরও বিস্তৃত করার পথ খুঁজছেন। এজন্য তিনি নারীদের মধ্যে একটি দল গড়ে তুলেছেন যারা একে অন্যকে সহযোগিতা করে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো দামি মাশরুম চাষ করা, সিটাকি ও গনোডেরামের মতো মাশরুম চাষ করা যেগুলোর ঔষধি গুণ আছে এবং ভালো দাম পাওয়া যায়। দুর্ভাগ্যক্রমে মাশরুম চাষ করলেও জঙ্গলের গুচি মাশরুমের তাতে কোনো উপকার হবে না। উদ্ভিদবিজ্ঞানী রৌফ হামজা এখানে আসা মাশরুম সংগ্রাহকদের সঠিক নির্দেশনা দিতে চান। They should keep some mushrooms থেকে তাদের বিরত থাকতে হবে। যদি 10টি মাশরুম থাকে তাহলে সংগ্রহের সময় অন্তত 5টি রেখে দিতে হবে যাতে সেগুলো থেকে আগামী বছর নতুন মাশরুম জন্মায়। সবকিছু ঠিকঠাকভাবে করছেন। বাটন মাশরুমের এই ব্যবসা ভারতের উদীয়মান একটি খাতে পরিণত হচ্ছে, যার বাজার বছরে 10% হারে বাড়ছে। এটি তাহিরার মতো নারীদের স্বনির্ভর করতেও সাহায্য করছে। এবারে চলুন যাওয়া যাক তামিলনাড়ুতে। ভারতের 50% তাল গাছ এখানে জন্মায়। সাংস্কৃতিক এবং পরিবেশগত গুরুত্বের বিচারে তাল গাছকে তামিলনাড়ুর অফিসিয়াল বৃক্ষ হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়েছে। এই তাল গাছ টেকসই কর্মসংস্থানের এক অসাধারণ উৎস হতে পারে। চলুন এবার এমন একজনের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবো যিনি তাল গাছের গুরুত্ব সম্পর্কে সকলকে জানানোর ব্রত নিয়ে কাজ করছেন। পামিরা তাল গাছে চড়ার এই দক্ষতা তামিলনাড়ুর মানুষের কয়েকশো বছরের ঐতিহ্য। এই গাছ 30 মিটার পর্যন্ত উঁচু হয়। এর ফুলের রস দিয়ে তারা গুড় তৈরি করেন। পাতা থেকে তৈরি করেন থলি ও টুপি, যেমনটা গডসন স্যামুয়েল ব্যবহার করছেন। কিন্তু এই গাছের ব্যাপারে অনেকেই ভালোভাবে জানেন না। এই যাজক স্কুলে কথা বলতে গিয়ে তেমনটাই দেখেছেন। কখনো তাল খেয়েছেন? আচ্ছা, যদি জিজ্ঞেস করি কতজন খাননি? গত 30 বছর ধরে তাল গাছ নিয়ে পড়ে আছেন গডসন স্যামুয়েল। তিনি তামিলনাড়ুর একেবারে দক্ষিণের কন্যাকুমারী জেলার অধিবাসী। এখানকার মানুষেরা জানেন তাল গাছ ঘূর্ণিঝড়েও টিকে থাকতে পারে। এই গাছের শেকড় এতটাই গভীর যে দীর্ঘ খরার সময়ও মাটির নিচ থেকে তারা জল সংগ্রহ করতে পারে। এসব কারণে গডসন স্যামুয়েল এই গাছ এত ভালোবাসেন। আমি লিখেছি তাল গাছ কাটা উচিত না। গাছ কাটতে হলে আপনাকে বিশেষ অনুমতি নিতে হবে। তাল গুড় যাতে রেশনের দোকানে সুলভ হয় সেই কথাও আমি বলেছি। এই দুটো সিদ্ধান্তের কথা সরকার ঘোষণা করেছে। কিন্তু গডসন স্যামুয়েল আরও পদক্ষেপ দেখতে চান। তিনি চান গাছ কতটা মূল্যবান তা যাতে মানুষ নিজেরাই উপলব্ধি করতে পারে। এজন্যই গ্রামবাসীর সাথে কথা বলতে এত সময় ব্যয় করেন তিনি। আমি তালপাতা নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছিলাম। আমরা তালপাতা দিয়ে হস্তশিল্প ও নানা ডিজাইন তৈরি করেছি। এটা আমার নিজের ভাবনা। এই ভ্রাম্যমাণ প্রদর্শনী নিয়ে রাজ্যের রাজধানী চেন্নাইতেও গিয়েছেন তিনি। বেঙ্গালুরু, কলকাতা, এমনকি শ্রীলঙ্কা ও কম্বোডিয়ার মতো দেশেও গিয়েছেন। তার এই প্রচেষ্টার গুরুত্বপূর্ণ দিক রয়েছে। আমি যাজক গডসন স্যামুয়েলকে 4 বছরেরও বেশি সময় ধরে জানি। আমরা আলোচনা করতাম কিভাবে প্লাস্টিকের বদলে উদ্ভাবনী উপায়ে তালপাতা ব্যবহার করা যায়, কিভাবে তা মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলা যায়। আজ আমাদের গির্জার এই টেবিল, টাকা রাখার বাক্স এবং দান সংগ্রহের পাত্র সবই তালপাতা দিয়ে তৈরি। இந்த பனை சம்பந்தமான பொருட்கள் செய்யற இந்த অনেকের জীবিকা நாங்க நடத்துறது কর্মসংস্থানের সুযোগ நிறைய பேருக்கு வாழ்வாதாரத்தை நாங்க கிரியேட் பண்ணி கொடுத்திருக்கோம்। যারা এই সুযোগ নিয়েছেন তাদের একজন গ্রেস জুলিয়েট ডায়ানা। তিনি স্থানীয় কারুশিল্পীদের তৈরি খেলনা বিক্রি করেন। প্লাস্টিকের পরিবর্তে তারা তালপাতা দিয়ে এগুলো বানাচ্ছেন। কিন্তু তালপাতা কি প্লাস্টিকের বিকল্প হতে পারবে? গডসন স্যামুয়েল এ ব্যাপারে বাস্তববাদী। இந்த பனை ஓலை பொருட்கள் கண்டிப்பா அதனுடைய தளத்துல நின்று பார்க்கும்போது அது ஒரு எக்ஸ்பென்சிவா இருக்கும். அதுக்கு டியூரபிலிட்டி அதனுடைய யாரு பயன்படுத்துறாங்களோ அதுக்கு உகந்ததா இருக்கும். அப்ப நெகிழி வந்து அது பண்ணக்கூடிய டிஸ்ட்ரக்ஷன் வந்து ক্ষতিকর প্রভাবের কথা জানি।
அதுக்கு இது எங்கேயும் তালপাতা তৈরি জিনিস সরাসরি இத நாம বিকল্প না হলেও আমরা দৈনন্দিন জীবনে সেগুলি বেশি মাত্রায় ব্যবহার করলে তা প্লাস্টিকের চাহিদা কমাতে পারে। நெகிழியின் பயன்பாட்டை ஓரளவு நம்ம குறைக்கலாம்। গডসন স্যামুয়েলের এখনো অনেক পথ চলা বাকি। তিনি তাল গাছের আরো স্বীকৃতি আদায় চান। তিনি চান কলেজেও যাতে এই গাছ নিয়ে পড়ানো হয়। তাল গাছ এই অঞ্চল ও এখানকার অধিবাসীদের উপকার করে আসছে, এখন তার প্রতিদান দেওয়ার পালা। আজকের মতো এ পর্যন্তই। জলবায়ুর অবিরাম পরিবর্তনের বিরুদ্ধে যে কোনো ছোট পদক্ষেপও অত্যন্ত বড় ভূমিকা রাখতে পারে। এমনই কোনো উদ্যোগের কথা আপনার জানা থাকলে আপনিও তা আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় অথবা ইমেলে লিখে জানাতে পারেন। আবারও দেখা হচ্ছে আগামী সপ্তাহে এমনই নানান প্রতিবেদন নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।